ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব আমরা সময় ও গতি। এই অধ্যায় থেকে যে ছোট প্রশ্ন যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। 20টা প্রশ্ন মোট থাকবে, তার উত্তর এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো প্রশ্নের মধ্যে যেগুলো আসবে সেই বিষয়বস্তুগুলো নিয়ে ধারণাগুলো স্পষ্ট ধারণা দেওয়া হবে, ঠিক আছে, যেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে দেখে নাও। প্রথমে প্রশ্ন আছে, বলেছে ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথরের গতি কী ধরনের গতি? এটা কী ধরনের গতি হবে? এটা হবে বক্রপথে গতি। কী রকম দেখো, একটু যদি ছবির মাধ্যমে একটু বুঝিয়ে দেওয়া যায়, দেখে নাও। এই ধরো ছাদের উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই একটা ব্যক্তি ধরো দাঁড়িয়ে আছে ছাদের উপর। এবারে সে যখন তোমার বল ফেলছে, পাথর বল যায় কেন, তখন কী হবে, সে এইভাবে ছুটছে, ছুড়ে বলটা এইভাবে পড়বে। তার মানে এই যে পথটা, পুরো পথটা কীরকম, পুরো পথটা দেখো বক্রপথ তৈরি হচ্ছে। এদিক দিয়ে এটা সরলরেখা হলেও এই যে ব্যাগ নিয়ে পড়ছে, এটা কোন পথে যাচ্ছে? এটা হলো বক্রপথে গতি, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে যখন ছাদের উপর থেকে কোনো ব্যক্তি পাথর ছোড়ে বা যে কোনো জিনিস ঝিল ছোড়ে, তখন সে যে পথে যায় সেটা হচ্ছে বক্রপথ, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন আছে, দেখো বলেছে কেমনভাবে গতিশীল কোনটা? কি নাগরদোলার গতিটা কেমনভাবে গতিশীল? এটা হচ্ছে ঘূর্ণন গতি, এটা হলো ঘূর্ণন গতি হবে। তেমন নাগরদোলা তোমরা ছোটো দেখো, একটা অক্ষকে কেন্দ্র করে একটা মাঝখানে একটা থাকে না, মাঝখানে একটা লাঠির মতো বাঁধ পোঁতা থাকে। নাগরদোলাটা এইভাবে ঘুরে তো চারপাশে, তাই না? একে কেন্দ্র করে, সেই জন্য যখন কোনো একটা অক্ষকে কেন্দ্র করে কিছু ঘোরে, তখন সেটা হয়ে যায় ঘূর্ণন গতি, ঠিক আছে, ঘূর্ণন। আর এটা কার মতো গতিটা? লাট্টুর গতির মতো। লাট্টুর গতি ওরকম, লাট্টু এক জায়গায় দাঁড়িয়ে যখন ঘোরে তখন কি বন করে ঘুরে, যেটা সেই গতির মতো নাগরদোলার গতি। তাহলে এটাকে বলা হবে ঘূর্ণন গতি, ঠিক আছে। এটা কিন্তু বৃত্তাকার পথে গতি নয়। নাগরদোলাটা এইভাবে ঘোরে, মনে হয় যেন বৃত্তাকার পথে গতি, তা নয়। এই ঘড়ির যে গতি সেটা কিন্তু বৃত্তাকার পথে গতি, ঘড়ির কাঁটার যে গতি, বৃত্তাকার পথ তৈরি করে, ঠিক আছে। কিন্তু সেখানে কোনো একটা অক্ষ কেন্দ্র করে ঘুরছে না, সেখানে কি ঘড়ির গতিটা কি একটা একটা বিন্দুকে কেন্দ্র করে কাঁটাটা ঘুরছে, ঠিক আছে, একটা বিন্দুকে, তখন পথটা তৈরি হচ্ছে, বৃত্তাকার পথ তৈরি হচ্ছে সেটা। আর এটা হচ্ছে একটা অক্ষকে কেন্দ্র করে, ঠিক আছে। এটা একটা অক্ষ, এরকম লাঠি হোক, যা হোক, যে কোনো কিছুকে অক্ষ কেন্দ্র করে যখন ঘুরবে তখন সেটা হয়ে যাবে কি একটা ঘূর্ণন গতি। তাহলে এখানে নাগরদোলার গতিটা হলো ঘূর্ণন গতি। আর পরবর্তী প্রশ্ন, কেমনভাবে গতিশীল? সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি। সোজা রাস্তা বরাবর যখন গাড়ি যাচ্ছে, তখন গাড়ির গতিটা হবে সরলরৈখিক গতি, ঠিক আছে। সেটা হয়ে যাবে সরলরৈখিক গতি, মানে সরলরেখা বরাবর যাবে। কিন্তু যদি বলতো ওই গাড়ির চাকার গতিটা কেমন, চাকার গতি সরলরৈখিক এবং একসঙ্গে কী হতো, তোমার হয়ে যেত সরলরৈখিক আর ঘূর্ণন, মানে পথ দিয়ে ঘুরছে, ঠিক আছে, মানে চাকাটাও ঘুরছে আর তার সঙ্গে সঙ্গে তোমার সরলরেখা বরাবর চাকাটা যাচ্ছে। দু রকম হয়ে যেত, সরলরৈখিক আর ঘূর্ণন গতি। এবারে যে প্রশ্নটা আছে দেখো, বলেছে সরণ ও দূরত্বের মধ্যে কোনটি সর্বদা সরলরৈখিক দৈর্ঘ্য নির্দেশ করে? দেখো এর উত্তরটা কী হবে? উত্তরটা সরণ হবে। এটা একটু বুঝে নাও, সরণ আর দূরত্বটা কী জিনিস। যদি না জানো সেটা একটু ভালো করে বুঝে নাও। দেখো ধরো এই একটা বিন্দু, ঠিক আছে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু আছে। এবার এখান থেকে ধরো এখানে যাব, এটা এ, এটা বি, মানে এটা তোমার ঘর হতে পারে, এটা তোমার স্কুল হতে পারে, সে যে কোনো কিছু হতে পারে। আমি মনমার এই বিন্দু থেকে এই বিন্দুতে যাব, ঠিক আছে। তাহলে এইটা আমরা যেতে চাইছি, এ থেকে বি বিন্দু যেতে চাইছি। আমার অনেক রকম পথ, দেখো আমি এইভাবে যেতে পারি, আবার এই পথ দিয়েও যেতে পারি, আবার কি এই রকম আঁকা বাঁকা পথ করে যেতে পারি, আবার দেখো একদম সরল রেখা ধরে, আঁকা বাঁকা হবে না, একদম পুরো সরল রেখা বরাবরও যেতে পারি, ঠিক আছে। তাহলে এত রকম আমার পথ আছে। তাহলে যে পথটা সরলরেখা বরাবর এ থেকে বি পর্যন্ত
যাচ্ছি, যে পথটা সরলরেখা বরাবর যে পথটা, সেইটাই হবে আমার এ থেকে বি পর্যন্ত যাত্রাপথের সরণ। বুঝে গেল? সরলরেখা বরাবর যে যাত্রা, এ থেকে বিতে যাত্রাপথের এই পথ হতে পারে, এই পথ হতে পারে, মানে প্রকৃত পথ। আমি যদি এই পথে যাই, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি ধরো এই পথে যাচ্ছি বা এই যে কোনো একটা পথে, আমি যদি ধরো এই পথে যাচ্ছি, ঠিক আছে, এই পথে যাচ্ছি, গেলে এইটাই হলো আমার তাহলে প্রকৃত পথ। আমি তো এই পথে যাইনি, এই পথ বরাবর, এটা হলো এই পথ বরাবর আমি যাইনি, ঠিক আছে, আমি এই পথ বরাবর যাচ্ছি, সরলরেখী পথ বরাবর যাইনি, আমি এই পথ বরাবর গেছি, তাহলে এটা আমার প্রকৃত পথ। কিন্তু যদি বলে তোমার এ থেকে বিতে সরণ কত, তখন সরণটা হবে এই সরলরৈখিক পথ, এবং সেটা এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, মানে সরণের ক্ষেত্রে আমার দুটো জিনিস উল্লেখ করতে হবে। একটা হচ্ছে দিক, কোন দিক, আর দিকটা উল্লেখ, সরণের ক্ষেত্রে দিকটা অবশ্যই উল্লেখ করতে হবে, আর দৈর্ঘ্যটা কতটা পথ গিয়েছি, ঠিক আছে। তাহলে এ থেকে বি পর্যন্ত সরণটা হবে এবি রেখা, এবি দৈর্ঘ্য, আর তার সঙ্গে এই চিহ্নটা দিতে হবে, কারণ এটা হচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছে, ঠিক আছে, এইটা হবে সরণ। তাই বলা হয় সরণটা হলো ভেক্টর রাশি বলা হয়। আর আর দূরত্ব কোনটা, দূরত্ব এ থেকে বি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কোনটা, তখন কিন্তু এইটা, আমি তো এই পথে গিয়েছি, প্রকৃত পথ তো এইটা, এটা হলো অতিক্রান্ত দূরত্বটা, প্রকৃত পথটা অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণটা আমি এই পথে যাইনি, এটা প্রকৃত আমার পথ নয়। এবারে যদি আমি এই পথেই যেতাম, ওই পথে আমি সরলরেখী পথ ধরেই যেতাম, তখন আমার সরণ আর দূরত্ব কিন্তু একই হয়ে যেত, তখন সরণ দূরত্বের মানটা এক হয়ে যেত। কিন্তু যেহেতু আমি এই পথে যদি যাই, তখন যদি বলে সরণ কত, দূরত্ব কত, তখন কিন্তু সরণ আর দূরত্ব আলাদা। তাহলে সরণ দূরত্বের মধ্যে পার্থক্যটা বুঝলে? সরণ সবসময়ের জন্য সরলরৈখিক দৈর্ঘ্যটা, সরলরৈখিক দৈর্ঘ্য মানে সরলরেখা বরাবর যে দৈর্ঘ্য, আর যার একটা নির্দিষ্ট দিক আছে। কিন্তু দেখো, আমি যদি এই পথেই বললাম যাচ্ছি, যখন এই পথে যাচ্ছি, তখন একবার এই দিকে তার দিকটা চলে যাচ্ছে এই বরাবর, আবার যখন এই দিকে বেঁকছি তখন এই দিকে দিকটা চলে যাচ্ছে, মানে প্রতি মুহূর্তে আমার দিকটা পরিবর্তন হচ্ছে, মানে এটা হলো বক্রপথ। এই যে পথটা বক্রপথ, আবার যত এই পথে যদি যাই, এখানেও দেখো প্রথমে এই দিকে চলে যাচ্ছে দিক, আবার এই দিকে চলে যাচ্ছে, এইভাবে প্রতি মুহূর্তে দিকটা পরিবর্তন হয়। বক্রপথে গেলে প্রতি মুহূর্তে দিকটা পরিবর্তন হয়। সেই জন্য দূরত্ব যেটা, সেটা দিকের উপর নির্ভর করে না, শুধুমাত্র দৈর্ঘ্যটার উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে দূরত্বের শুধুমাত্র মান আছে, তার দিক নেই। আর সরণের মান এবং দিক দুটোই আছে, ঠিক আছে। যখনই সরণ ধরো 2 সেমি বলে দিচ্ছে, তারপর এটা বুঝে নিতে হবে তার একটা নির্দিষ্ট দিক আছে। যদি অতিক্রান্ত দূরত্ব ধরো 3 সেমি বললো, ঠিক আছে, তখন তার কোনো নির্দিষ্ট দিক নেই, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য সরণ আর দূরত্বের মধ্যে। সরণ দূরত্ব কখন একই হয়ে যাবে, যখন সরলরৈখিক পথেই যদি প্রকৃতভাবে যাওয়া হয়, তখন সেখানে সরণ আর দূরত্ব একই হয়ে যাবে, ঠিক আছে, তারা কখনো একই হবে না। আর এটা মনে রাখবে, সরণ শূন্য হতে পারে। সরণ সবসময়ের জন্য, যদি সরণ মাপতে বলে, সবসময়ের জন্য আমি দেখব তার প্রাথমিক বিন্দু কোনটা আর অন্তিম বিন্দু কোনটা। যদি এই অন্তিম বিন্দু প্রাথমিক বিন্দু একই হয়ে যায়, ধরো এই পথে গিয়ে আবার ফিরে এসে এখানে চলে এসছে, তার মানে অন্তিম বিন্দু প্রাথমিক বিন্দুটা কী হচ্ছে, একই হয়ে যাচ্ছে, তখন তার সরণ বলবো আমরা কিন্তু শূন্য। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত, এই এতটা পথ গেল আর এতটা পথ এসছে, তাহলে টোটাল এই যে দূরত্ব, টোটাল এ বি দূরত্ব, এটা যদি এক্স হয়, তাহলে এক্স প্লাস এক্স মানে 2x দূরত্ব সে অতিক্রম করেছে। কিন্তু কত সরণ তারা কত হয়েছে, সরণটা কিন্তু শূন্য, ঠিক আছে। সরণ সবসময়ের জন্য প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্বটা আমরা দেখব, সেটা যদি একই হয়ে যায় তাহলে সরণ শূন্য। বোঝা গেল? প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে দূরত্বটা দেখব, যদি সেটা যদি একই হয়ে যায়, তখন সেটা আমরা বলবো কি শূন্য, সরণটা শূন্য। তার মানে সরণ শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কখনো শূন্য হতে পারে না। বুঝে গেল সরণ আর দূরত্বটার মধ্যে পার্থক্য? আশা করি বুঝতে পেরেছ। এবার চলো পরবর্তী। আগের যে ভিডিও আছে একটা শর্টস ভিডিও, সেই ভিডিওতে সরণ দূরত্ব সেই সম্পর্কে কিছু কথা ওখানে বলা আছে, মানে ওখানে প্রশ্ন অনেকগুলো ভালো ভালো দেওয়া আছে। সেই ভিডিও যদি না দেখে থাকো, ওটা দেখে নিতে পারো, বা আমি তোমাদের ডান দিকে আই বাটনে দিয়ে দেবো। আচ্ছা দেখো, এবার পরবর্তী যে প্রশ্নটা আছে দেখে নাও। সরণ জানা থাকলে তবেই যাত্রার অভিমুখ বলা যায়। হ্যাঁ, এটা সত্য না মিথ্যা? এটা সত্য, ঠিক আছে। সরণ কেন, সরণ জানা থাকলেই তবেই তো অভিমুখ, সরণ মানে তার দিক আছে, আর তাই তো একটা দিক
তার নির্দিষ্ট করে বলা থাকবে। স্মরণ বলা থাকবে মানে তার নির্দিষ্ট করে দিক বলা থাকবে। সেই জন্য স্মরণ জানা থাকলে আমরা বলতে পারবো যে তার তবেই আমরা যাত্রার অভিমুখ কোন দিকে সেটা আমরা বলতে পারবো। এবার কোনো গতিশীল বস্তু কত দ্রুত চলছে তা জানার জন্য কী প্রয়োজন, তা জানার জন্য কী জানা প্রয়োজন? কত দ্রুত চলছে সেটা কত দ্রুত জানার জন্য কী প্রয়োজন? গতিশীল বস্তুটি 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা জানা প্রয়োজন। ঠিক আছে, তবে আমরা বুঝতে পারবো তার গতিবেগটা কত দ্রুত সে চলছে। কোনো যাত্রাপথের 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 সেমি আর সরণটা হলো 2 সেমি হলে গড় দ্রুতি তাহলে কত হবে? গড় দ্রুতি, দেখো গড় দ্রুতি বলতে কী বোঝায়? যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখানে কিন্তু সরণ নয়, মাথায় রাখবে। দুটো দেওয়া আছে মানে এখানে গুলিয়ে ফেলবে না, সেই জন্য এই প্রশ্নটা আমরা দিয়েছি যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে আর সরণ দেওয়া আছে। তাহলে এখানে সরণ নেবো না অতিক্রান্ত দূরত্ব নেবো? আমরা গড় দ্রুতি মানে জানি মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময়। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বটাই নেবো। অতিক্রান্ত দূরত্বটা কত? 5 সেমি আর সময় কত? 5 সেকেন্ড। তাহলে কেটে গেলে কত হয়? 1 সেমি পার সেকেন্ড। গড় দ্রুতিটা হলো 1 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, 1 সেমি পার সেকেন্ড, এটা হলো 1 সেমি পার সেকেন্ড। বোঝা গেল? এবার যদি গড় দ্রুতি না বলে তোমাদের শুধু বলতো দ্রুতি কত, তখন ওই একই উত্তর হতো। ঠিক আছে, এখানে গড় দ্রুতি কথাটা কেন বলা হয়েছে? কেননা একটা সময়ের একটা নির্দিষ্ট ব্যবধানে, মানে এই ধরো 5 সেকেন্ডে 5 সেমি, মানে এর প্রতি 1 সেকেন্ডে কত করে হয়েছে সেটা তো আমরা জানি না, তাই তো? প্রতি 1 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে, প্রতি 1 সেকেন্ডে কি যেমন এখানে দ্রুতিটা পেয়েছে কি সেকেন্ডে 1 সেমি, মানে প্রতি সেকেন্ডে কি 1 সেমি করে গিয়েছে সেটা তো আমরা জানি না, মানে প্রতি মুহূর্তে কত করে গিয়েছে সেটা আমরা জানি না। সেই জন্য এটাকে গড় দ্রুতি বলা হয়। সেই জন্য তোমাদের দ্রুতি বলুক বা গড় দ্রুতি বলুক, এই সূত্রটা কিন্তু একই হবে, মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময়। ঠিক আছে, মানে এইভাবে যেসব আমরা মান পাই সেগুলো সবই গড় মান পাই। নির্দিষ্ট মুহূর্তের কথা যদি বলে দিত তখন কিন্তু যদি মানটা জানতে পারতাম তখন সেটা শুধুমাত্র দ্রুতি পেতাম, তাহলে সবই হচ্ছে গড় দ্রুতি। এবার দেখো কোনো যাত্রাপথে 10 সেকেন্ডে, পরবর্তী প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব বলেছে 10 সেমি ও সরণ হচ্ছে 3 সেমি হলে গড় বেগ কত হবে? যখনই গড় বেগের কথা বলবে তখন কিন্তু আমরা সরণ নেব, সরণ বাই সময়। তার গড় বেগ সমান কি? সরণ বাই মোট সময়। ঠিক আছে, সরণ বাই মোট সময়। এবারে সরণ সমান কত? সরণটা এখানে দেওয়া আছে, দেখো সরণটা দেওয়া আছে, এখানে কিন্তু আর অতিক্রান্ত দূরত্বটা নেব না, সরণটা নেব। সরণটা হচ্ছে 3 সেমি, সময়টা হচ্ছে কত? 10 সেকেন্ড। তাহলে 3 সেমি বাই 10 সেকেন্ড, তার মানে 0.3 সেমি পার সেকেন্ড। সেকেন্ডে হচ্ছে এত। এখানে গড় বেগ কেন? ওই আগের মতো একই রকম, যেহেতু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, মানে এখানে 3 সেমি 10 সেকেন্ডে গেছে 3 সেমি, প্রতি সেকেন্ডে কত করে 3 সেমি করে গেছে কিনা সেটা তো আমরা জানি না। ঠিক আছে, সেই জন্য এটা গড় মান, সময়ের একটা নির্দিষ্ট ব্যবধানে এটা মান পাচ্ছি বলে সেই জন্য এটা গড় বেগ বলছি। এবার যদি বেগ কত জানতে চাই তো সেই একই সূত্র, সরণ বাই সময়। ঠিক আছে, সেটা করে আমরা ওই একই জিনিস পেতাম। ঠিক আছে, এই মানে এইভাবে যেটা পাবো সবই হচ্ছে গড় বেগ পাবো, সেই জন্য গড় বেগ লেখা হয়েছে, গড় বেগ। বেগ বললেও সেই একই সূত্র। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে যখনই বেগ জানতে চাইবে তখন কিন্তু সরণ বাই সময়, আর যখন দ্রুতি বলবে তখন কিন্তু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা কিন্তু মাথায় রাখবে। সেই জন্য এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, খুবই ইন্টারেস্টিং প্রশ্নগুলো। ঠিক আছে, আচ্ছা এবারে পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কী বলেছে? গতিশীল বস্তুকণার গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য, গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। আর গতিশীল বস্তুকণার গড় বেগ শূন্য হতে পারে, সত্য না মিথ্যা? হ্যাঁ, গড় বেগ কিন্তু শূন্য হতে পারে, কেন? সরণ যেহেতু শূন্য হতে পারে, সরণ শূন্য হলে বেগটা শূন্য হয়ে যাবে, এটাই। আর বেগ বৃদ্ধির হারকে কী বলে? বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ, এটা মাথায় রাখবে। যদি বেগ হ্রাসের হারকে কী বলে সেটা তখন হয়ে যাবে মন্দন। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে, ওটা দেখে নিতে পারো। আর এখানে এই প্রশ্নগুলো আছে। দেখো, ঋণাত্মক ত্বরণকে কী বলে? ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। ঋণাত্মক ত্বরণ মানেই হচ্ছে সেটা মন্দন। ঠিক আছে, আর মন্দনটা কি? মন্দনটা হচ্ছে বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার, তার মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেগ কতটা পরিবর্তিত হচ্ছে, কতটা বেগ পরিবর্তিত হচ্ছে সেই তার পার্থক্য। ঠিক আছে, কতটা পরিবর্তিত, কতটা কমছে আর কি, কমছে, সেই পার্থক্যটাই হচ্ছে তোমার মন্দন।
ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বা সময়, মন্দন মানেও তাই, বেগের পরিবর্তন বা সময়, তবে এটা কমার দিকে, বেগটা কমার দিকে, কতটা কমছে সেটা। আর ত্বরণটা হচ্ছে কতটা বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে বেগটা বাড়লে তখন ত্বরণ হয়, আর কমলে সেটা হয়ে যায় মন্দন। ঠিক আছে, এই ত্বরণ মন্দন এগুলো কাকে বলে, বা দ্রুতি বেগ এগুলো কাকে বলে, বা স্মরণ কাকে বলে, সবই কিন্তু শর্টস ভিডিও আকারে কিন্তু দেওয়া আছে। তোমরা সেগুলো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা তোমাদের ডান দিকের আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে সেই জন্য আমরা ওই কাকে বলে প্রশ্নগুলো আর দিইনি। কোনো গতিশীল বস্তুকণা মন্দন নিয়ে চললে ওর বেগ বাড়বে না কমবে? একটু আগে বলছিলাম মন্দন নিয়ে চললে বেগটা হচ্ছে কমবে। ঠিক আছে, যদি ত্বরণ নিয়ে চলে বেগটা বাড়বে। এবার একটি গতিশীল বস্তুকণার প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড এবং 3 সেকেন্ড পরে বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, তাহলে কণাটির ত্বরণ কত? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে যে বেগের পরিবর্তন বা সময়, মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বা সময়। ঠিক আছে, অন্তিম বেগটা কত? 8 মিটার পার সেকেন্ড, তাই আর প্রাথমিক বেগ ছিল কত? 5 মিটার পার সেকেন্ড, তাহলে 8 মাইনাস 5 মিটার পার সেকেন্ড বাই নিচে 3 সেকেন্ড, তাই তো। এবার দেখো 8 থেকে 5 বেগ করলে 3, তাহলে 3/3 কেটে গেলে কত? 1 হয়ে যাবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, সেকেন্ড স্কোয়ার, মানে নিচে সেকেন্ডটা দুবার থাকবে, তাই তো, তাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে যাবে ত্বরণের একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের সিজিএইচ একক কী, এসআই একক কী, ত্বরণ মন্দন প্রতিটা রাশির সবগুলো কিন্তু এই একটা শর্টস ভিডিওর আকারে দেওয়া আছে কিন্তু তোমাদের। ঠিক আছে, তোমরা ওটা দেখে নিতে পারো। না হলে তোমাদের ডান দিকে দিয়ে দেবো, শর্টস ভিডিও বা লং ভিডিও মনে হচ্ছে দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিতে পারো। ঠিক আছে, ওটা দেখে নিলে তোমাদের 7-এর যেসব রাশিমালার একক জানার প্রয়োজন, সিজিএস একক, সেগুলো সবই ওখানে দেওয়া আছে, একসঙ্গে পেয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে এটা হয়ে গেল। এখানে তাহলে কী পেলাম? বস্তুকণাটির ত্বরণ পেলাম। এটা ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বা সময় আমরা জানি। তাহলে সেই বেগের পরিবর্তন বলতে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বা সময়, সবসময় মাথায় রাখবে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বা সময়, এটাই। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, সেকেন্ডে 10 মিটার বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো, মানে 5 সেকেন্ড ধরে থামানো হয়েছে আর কি। তাহলে গাড়িটির ত্বরণ কত? ত্বরণ মানে আমরা কী জানি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক। অন্তিম বেগ যেহেতু থামানো হয়েছে, তাহলে অন্তিম বেগটা কত? 0। অন্তিম বেগটা থেমে গেছে গাড়ি, তার অন্তিম বেগটা 0। আর প্রাথমিক বেগটা কত ছিল? সেকেন্ডে 10 মিটার, মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 0 মাইনাস 10 মিটার পার সেকেন্ড বাই নিচে 5 সেকেন্ডে থামানো হয়েছে, তাহলে 5। তাহলে কত হচ্ছে? 10/5 করলে কত? 2। আর এতে মাইনাস হবে, মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তাহলে যেহেতু গাড়িটির ত্বরণ জানতে চাইছে কত, তাহলে হয়ে যাবে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বলতো গাড়িটির মন্দন কত, তখন কি হতো? তখন কিন্তু মাইনাসটা আর বলবো না, তখন বলবো মন্দনটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তখন সূত্রটা কী যেত? গাড়িটির মন্দন, এখানে তখন সূত্রটা হয়ে যেত প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ। ঠিক আছে, প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। ঠিক আছে, বোঝা গেল? মন্দন বললে কিন্তু তখন 10 মাইনাস 0 হয়েছে, 10 মাইনাস 0/5। তখন আর এখানে মাইনাসটা বলার প্রয়োজন নেই, কিন্তু ত্বরণ বলেছে বলে সেই জন্য মাইনাসটা এখানে হয়েছে। মানে ত্বরণ মানে হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বা সময়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। মন্দন বললে তখন আর মাইনাস কথাটা বলা ঠিক হবে না। ঠিক আছে, তখন সেটা ভুল, তখন শুধুমাত্র 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো, নিউটনের কোন গতিসূত্র থেকে পদার্থের জাড্য ধর্ম সম্পর্কে জানা যায়? এটা হলো প্রথম গতিসূত্র। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি? তারপরে প্রশ্ন হচ্ছে বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়? এটাও প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা জানতে পারি। তারপরে ভর যত বেশি হবে পদার্থের ড্যাশ ধর্ম তত বেশি হবে, এটা হবে জাড্য ধর্ম, পদার্থের জাড্য ধর্ম তত বেশি হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পদার্থের স্থির থাকার ধর্মকে বলে ড্যাশ, এটা হবে স্থিতিজাড্য। ঠিক আছে, স্থিতিজাড্য, স্থির থাকার ধর্মকে আমরা বলবো স্থিতিজাড্য। তারপরে প্রশ্ন, পদার্থের গতিশীল থাকার ধর্মকে কী বলে? সমবেগে গতিশীল থাকার ধর্মটা হচ্ছে গতিজাড্য, এটা মাথায় রাখবে সবসময়। শুধুমাত্র গতিশীল না, সমবেগে গতিশীল। মানে সমবেগে গতিশীল কখন থাকতে পারে? যখন কোনো বাধা না, ধরো একটা বলকে তুমি গড়িয়ে দিলে, সে কিন্তু চলতেই থাকবে যদি কোনো বাধা না পায়। কিন্তু আমরা কি জানি, একটা সময় পরে থেমে যায় এই কারণে, কারণ ঘর্ষণ বল আছে, ওইদিকে অভিকর্ষ বল আছে, সব বলের জন্য সে বাধাপ্রাপ্ত হয়, যার জন্য সে একটা জায়গায় থেমে যায়। ঠিক আছে,
কিন্তু যদি না এই বাধাগুলো না থাকতো তাহলে কিন্তু সে সবসময় সমবেগে গতিশীল থাকতো, মানে সবসময় তার বেগটা সমান থাকতো, বাড়তো না বা কমতো না, সমবেগে গতিশীল থাকতো। বুঝে গেল? এটাই হচ্ছে পদার্থের ধর্ম, গতিজাড্য ধর্ম। এই ধর্মটাকে বলা হয় পদার্থের গতিজাড্য। আর পদার্থ সবসময় স্থিরও থাকতে চায়, যদি সে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, সেইটাই হচ্ছে স্থির থাকার ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিজাড্য। আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়, আর সেটাই তার গতিজাড্য। বুঝে গেল? এটাই। তার এই ছিল 20টা প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও, আর কমেন্ট করো কেমন লেগেছে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে? এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা হবে, আর এই ভিডিওগুলো তোমাদের জন্য খুব উপকারী হবে আশা করি। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো।